দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। অসাধু ব্যবসায়ীদের কারণে হঠাৎ চালের দাম বেড়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোজার আগে শুল্ক বসবে না কোনো পণ্যে। এদিকে মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যাবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তারা। এখন আমনের ভরা মৌসুম, নতুন চাল পুরোদমে বাজারে আসছে, কিন্তু দাম না কমে বরং বেড়েছে। যদিও অন্তর্বর্তী সরকার আশা করেছিল আমন উঠলে চালের দাম কমবে। বেশি বেড়েছে মোটা চালের দাম। খাদ্য মন্ত্রণালয় বলছে, মোটা চালে এক সপ্তাহে কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা, মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা, সরু চালের দাম মাসের হিসাবে 2 থেকে 4 টাকা বাড়তি। বিষয়টি উঠে আসে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। চালের দাম বাড়ার বিষয় স্বীকার করেন অর্থ উপদেষ্টা, বলেন কিছু অসাধু ব্যবসায়ীর জন্য এটা হয়েছে। সরকার সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন, বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন। এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই সেটা, প্লাস ওখানে বহু মিডলম্যান আছে, তারা হবেন। সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। আসছে রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পেঁয়াজ সহ কোনো পণ্যে নতুন শুল্ক বসবে না, বললেন ডক্টর সালেউদ্দিন। এখন থেকে বাজার মনিটরিংটা আরো জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে না, বা ওদেরকে এটা করতে হবে, বিশেষ করে যারা রিটেল হোলসেলার। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব না। আমি পলিসিতে যদি এখন চেঞ্জ করি এগুলিতে তখন ঝামেলা হবে। অর্থাৎ ওরা মেসেজ দেওয়া হয়েছে রোজার সময় আমরা রোজার শেষ হওয়ার পর্যন্ত আমরা কোনো কিছু এগুলো চেঞ্জ করবো না। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, পাঠ্য বই আগেও দেরিতে দেওয়া হয়েছে, আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। আমি হিসাব নিয়ে দেখেছি, কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর, যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া। আমি আসার পরে সেপ্টেম্বর অক্টোবরে কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। শিক্ষা উপদেষ্টা জানান, এবার দেশীয় ছাপাখানায় সব বই ছাপা হয়েছে। এছাড়া পরিমার্জন ও বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকা সহ বিভিন্ন কারণে বই পৌঁছাতে দেরি হচ্ছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। রাজধানীতে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু পোশাক শিল্পের উপর নির্ভরশীল না থেকে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দুদেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা যেন বৈষম্যের মুখে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। বলেন, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন প্রয়োজন। যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকেবিসিসিআই প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিকেএমইএ, বিটিএমইএ সভাপতি সহ সংশ্লিষ্টরা। ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হয়েছে তাদের। দাবি করেন, বিদেশি ক্রেতারা অন্যায্যভাবে কম দামে পোশাক কিনছে, তাই এলডিসি গ্র্যাজুয়েশন আরো পিছিয়ে দিলে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা। People went from India, Sri Lanka, Malaysia, Philippines, but our people are not that skilled. We are not in a position to get LDC graduation on 2026. Please stop it. At least next 5 years. ইউকেবিসিসিআই প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশের সফরে আসা ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজন। But at the same time, we need to be careful that we don't just rely on one sector.
So I've been learning here about AI. We have a Chinese section of our delegation, the AI industry. অর্থনীতির গণতন্ত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু পোশাক খাতে নয়, বাণিজ্য সম্প্রসারণে সব খাতেই সুযোগ সুবিধা দিতে হবে। যাদেরকে সরকারের ব্লেসিং থাকবে তারাই ব্যবসা করতে পারবে, তারা ব্যাংক ওন করবে, তারা স্টক মার্কেট কন্ট্রোল করবে। অর্থনীতি করে যদি আপনি গণতন্ত্রায়ন করতে না পারেন তাহলে কিন্তু এগুলো বারবার ফিরে আসবে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা এখন আসছে এটা আমরা একটু অনুধাবন করতে হবে। রাজনীতিবিদদের, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি বাণিজ্য কেন্দ্রিক হবে, সেই সঙ্গে বিদেশি মিশনগুলোর মাধ্যমে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা নিয়ে অগ্রগতির প্রতিবেদন দিতে হবে। এভরি মিশন হ্যাজ টু রিপোর্ট দেয়ার প্রোগ্রেস। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের ব্যাংক ও আর্থিক খাতে তৈরি হওয়া আতঙ্ক এখন অনেকটাই কেটে গেছে। সামলানো গেছে $3.8 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধের চাপও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। অর্থনীতির চালিকা শক্তি দেশের ব্যাংক খাত গেল 1.5 দশকের লুটপাটে পুরোপুরি আস্থাহীন ও ভঙ্গুর খাতে পরিণত হয়, যা স্পষ্ট হয়ে ওঠে আওয়ামী সরকারের পতনের পর। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চলমান ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 5 মাসের সবচেয়ে বড় অর্জন, কেটে গেছে ব্যাংক ও আর্থিক খাতের আতঙ্ক। অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই, আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরো খারাপ হবে না। বলেন, ব্যাংক খাতের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই খেলাপি ঋণ আদায়ে মাঠে নামছে না বাংলাদেশ ব্যাংক, তবে জানালেন সুনির্দিষ্ট রোডম্যাপের কথা। আমরা জানি যে খেলাপি ঋণ আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক, কিন্তু আমরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপাতত খেলাপি ঋণ নিয়ে মাঠে নামছি না। আমরা কি করছি, আমরা চাচ্ছি যে যত খেলাপি ঋণ আছে সেটা যেন বাইরে বের হয়ে আসে। এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি, যা নিয়ন্ত্রণে রাখতে একমাত্র অস্ত্র নীতি সুধার। সবাই চাচ্ছে মূল্যস্ফীতিটা কমে যাক, মানে জনসাধারণরা যেমন চাচ্ছে বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে, এবং তার জন্য বাংলাদেশ ব্যাংকের হাতে কিন্তু অস্ত্র একটাই, নীতি সুধার। কারণ বাংলাদেশ ব্যাংক চাইলেই সাপ্লাই চেইন স্মুথ করতে পারবে না। এ সময় নিরীক্ষা চলা 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ যাওয়ায় কোনো বাধা না থাকার কথাও জানায় বাংলাদেশ ব্যাংক। তারা আমাদেরকে ইনফর্ম করলেই হবে যে কে যাবে এবং পরবর্তীতে কে দায়িত্বে থাকবে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ডলারের বাজারে অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, বৈদেশিক মুদ্রার বাজারে একচেটিয়া প্রভাব তৈরি করেছে এগ্রিগেটর বা রেমিটেন্সের ডলার সংগ্রহকারীরা। তবে সম্প্রতি ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করছেন, দাম স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রার বাজারে তদারকি বাড়াতে হবে। গেল ডিসেম্বরের শেষের দিকে অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। প্রতি ডলার 128 টাকা দরেও কিনতে হয়েছে কিছু বাণিজ্যিক ব্যাংকে। বাধ্য হয়ে সে সময় রেমিটেন্সের ডলারের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শের পর আর বেশি দামে ডলার কেনেনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে বৈদেশিক মুদ্রার বাজারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে 123 টাকার উপরে ডলারের দাম দেওয়া হবে। সেই প্রেক্ষিতে কিন্তু অনেকটা একটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। ডলারের বাজারে অস্থিরতার জন্য বেশ কিছু কারণের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, আমদানি দায় পরিশোধের চাপ, অফশোর ব্যাংকিং থেকে ডলারের প্রবাহ কমে যাওয়া, রেমিটেন্সের ডলার সংগ্রহকারীদের একচেটিয়া প্রভাব সহ বেশ কিছু কারণে অস্থির ডলারের বাজার। যদিও কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন, চলতি জানুয়ারি মাসে স্থিতিশীল থাকবে ডলারের বাজার। রেমিটেন্স আহরণে এগ্রিগেটর যারা, তারা একটা একচেটিয়া প্রভাব তৈরি করতে পেরেছে। তো এই মধ্যস্বত্বভোগী যারা, তারা বাজারে মোটামুটি একটা নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। বাণিজ্যিক ব্যাংকগুলোর ইনফ্লো আউটফ্লো একটা মিসম্যাচ ছিল, এগুলো মূল কারণ। তবে এটা ইতিমধ্যে আপনি দেখেছেন যে সেন্ট্রাল ব্যাংকে কিছু পদক্ষেপ আমরা নিতে পেরেছি এবং তার ফলে কিছুটা কমে এসেছে।
এদিকে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে IMF এর পরামর্শে ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই পদ্ধতিকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। যে অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো আপনার এলোমেলো থাকে, আপনার সেটা মানে ডিসকমফোর্ট লেভেলে থাকে, ওই অর্থনীতিতে ক্রলিং পেগ পদ্ধতিটা কখনো সুফল বয়ে আনে না। এই জন্য বাংলাদেশে এই পদ্ধতি কাজ করে নাই। আমরা আসলে ডলারকে বাজারের উপরে ছেড়ে দেওয়াটাই যুক্তিযুক্ত। চাহিদা এবং যোগানের ভিত্তিতেই ডলারের দামটা আসলে নির্ধারিত হবে এবং বাংলাদেশ ব্যাংকে তদারকি বাড়াতে হবে। এদিকে চলতি জানুয়ারি মাসে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ সহায়তা পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আপনাদের। সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই ডলারের বাজার ও স্থিতিশীলতা নিয়ে। আমরা রিপোর্টে যেমন দেখছিলাম যে ডলারের রেমিটেন্স সংগ্রহকারীদের একচেটিয়া আধিপত্য এবং ফরিয়াদের কারণে, আসলে মধ্যস্বত্বভোগীদের কারণে ডলারের বাজারে এক ধরনের অস্থিরতা, এরকম কারণগুলো কিন্তু বিশ্লেষকরা বলছেন। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাজেদুল হক, অর্থনীতি ও ব্যাংক খাতের বিশ্লেষক। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। স্বাগত জানাই বিজনেস আওয়ার্ডে মাজেদুল হক আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা ডলারের বাজারে নিয়ে রিপোর্টটি দেখছিলাম সম্প্রতিকালে। একটু কি বলবেন যে ডলারের বাজারে আসলে সার্বিক পরিস্থিতিটা আসলে এক ধরনের চাপ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আবার একটু অস্থিরতার একটা পরিস্থিতির মতো হচ্ছে কখনো কখনো, এটি আসলে কেন হচ্ছে একটু যদি বিশ্লেষণ করে বলতেন। অস্থিরতাটা শুরু হয়েছে ডলারের সংকটকে কেন্দ্র করে, বিনিময় হারকে কেন্দ্র করে, অনেক বিষয় এটার সাথে জড়িত। আমি যদি একটু পূর্বে ফিরে যাই, ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়েছে কয় বছর ধরে? এটা 3 বছর ধরে কিন্তু এটা ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। যে ডলারের বিনিময় হারটা 85 টাকা ছিল 2022-এর প্রথমের দিকে, সেই ডলারটা 129 টাকায় উঠে গিয়েছে। তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? তার মূল কারণগুলো হচ্ছে যে আমার রেগুলেটর আমার যে পলিসিগুলো গ্রহণ করেছে, যে পলিসিগুলো উনি বাজারে অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে, ওই পলিসিগুলো আসলে কোনো পলিসি ফলপ্রসূ হয় নাই। তার কারণ আমি এগুলো যদি আমি একটু অ্যানালাইসিস আকারে বলি, কেন ফলপ্রসূ হয় নাই যদি ম্যাথমেটিক্যালি বলি, কারণ হচ্ছে যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা ডলারের সংকট যখন দেখা দিল, ডলারের বিনিময় হারের বিষয়ে যখন দেখা দিল এবং টাকার অবমূল্যায়ন কিন্তু এই 3 বছরে 50% কাছাকাছি উঠে গেছে, তারপরেও এটার পতন কিন্তু থামে নাই। তাহলে ডলারের যে টাকার অবমূল্যায়ন যে ঘটলো এবং যেটা হয়েছে যে 48 বিলিয়ন রিজার্ভ, যখন বাংলাদেশ ব্যাংক যখন 48 বিলিয়ন ডলার রিজার্ভ যখন রেকর্ড করলো, সেই রিজার্ভ থেকে কিন্তু এই 3 বছর ধরে আমি এই রিজার্ভ থেকে কিন্তু ডলার বিক্রি করেছি। আচ্ছা, ডলার কেন বিক্রি করেছি? বিনিময় হারটাকে স্থিতিশীল রাখার জন্য, এটাই আমার উদ্দেশ্য ছিল। আচ্ছা, কিন্তু আমি কি ডলার বিক্রি করা সত্ত্বেও কি বিনিময় হার স্থিতিশীল করতে পেরেছি? না, আমি ব্যর্থ হয়েছি। আচ্ছা, আমার বাংলাদেশ ব্যাংক এর ভিতরে কি পদক্ষেপ নিল যে ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন এবং এবিবি ব্যাংক অ্যাসোসিয়েশন মিলে ডলারের বিনিময় হারটা নির্ধারণ করবে এবং ইন প্রেজেন্স অফ বাংলাদেশ ব্যাংক গভর্নর এটা নির্ধারণ করা হয়েছিল 110 টাকায়। আচ্ছা, এই নীতিও কিন্তু ফলপ্রসূ হয় নাই। এই নীতি ডলার বাজারকে স্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এরপরে যেটা দেখলো, আইএমএফ এর যে ঋণ কর্মসূচি, সেই ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ এর প্রতিনিধি চাপ প্রয়োগ করে আসছিল যে ডলারের বিনিময় হারটা আপনারা নির্ধারণ করেন সেটা ক্রলিং পেগ নীতির মাধ্যম দিয়ে। বাংলাদেশ ব্যাংক যখন এই সিদ্ধান্তটা গ্রহণ করলো যে ক্রলিং পেগ নীতির মাধ্যম দিয়ে ডলারের বিনিময় হার নির্ধারণ করতে যাচ্ছে, তখন কিন্তু আমি কিন্তু গণমাধ্যমে বলেছিলাম যে ক্রলিং পেগ পদ্ধতি বাংলাদেশের কনটেক্সটে এটা ফলপ্রসূ হবে না এবং এটা সফলতার মুখ বাংলাদেশ দেখবে না। কারণ আমি ওই সময় কিন্তু এই পলিসির বিরোধিতা করেছি যে ক্রলিং পেগ পদ্ধতি কেন, এটাকে অ্যানালাইসিস করা হয়েছে যে আমার দেশের সামষ্টিক অর্থনীতির ডিসকমফোর্ট সিচুয়েশনের ভিতরে আছে, আমার দেশে যেখানে রিজার্ভ ক্ষয় হয়ে যাচ্ছে দ্রুত, আমার দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, আমার দেশে যেখানে ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম, আমার দেশে যখন রেমিটেন্স প্রবাহ, এফডিআই প্রবাহ মানে সন্তোষজনক নয়, সেখানে আমার ক্রলিং পেগ পদ্ধতি নীতি তো এটা অকার্যকর হয়ে যাবে।
কিন্তু কুলিং প্যাক নীতি পদ্ধতি IMF এর চাপে এটা নেওয়া হয়েছে পরে। আমাদের কথা হয়তো শুনে নাই পলিসি মেকাররা আমাদের মন্তব্যগুলা। তা এটা নেওয়ার ফলে কি হয়েছে? কুলিং প্যাক পদ্ধতি নীতি নেওয়ার ফলে 110 টাকা থেকে ডলারের রেট 117 টাকা হলো। এখন সর্বশেষ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর বসছেন, উনি 117 থেকে 120 টাকা করলো এবং রেমিটেন্স প্রবাহ এবং অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়ে যেতে লাগলো এবং আলটিমেটলি রেমিটেন্স $26 বিলিয়ন রেমিটেন্স রেকর্ড করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে একটা জায়গায় যে কুলিং প্যাক নীতি পদ্ধতি, কুলিং প্যাক নীতিটা পলিসিটা যে আমি অবলম্বন করলাম, আমার দেশের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো, সেই সূচকগুলো তো স্থিতিশীল না, এটা তো অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তাহলে কেন এই নীতি গ্রহণ করলাম? এই নীতি তো আসলে শেষ পর্যন্ত সুফল বয়ে আনে নাই। আমরা যেটা কি হয়েছে, এটার মাধ্যম দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ বিক্রি করা হয়েছে 3 বছরে $34 বিলিয়ন। এর ফলে কি হয়েছে? এর ফলে হয়েছে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। এর ফলে কি হয়েছে? এটা হচ্ছে যে মানে আমি বলবো যে বাজারটা মানে অস্থিরতার ভিতরে চলে গেছে, ডলারের বাজারটা। তাহলে এই পলিসিগুলো আসলে কেন্দ্র ব্যাংক নেওয়া হয়েছে এবং কেন্দ্র ব্যাংক থেকে আমার দেশের অর্থনীতির যে ফিচার, আমার সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, এই সামষ্টিক অর্থনীতির অবস্থা থেকে মাধ্যম দিয়ে কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, এর জন্য অস্থিরতা বিরাজ করছে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, কেন্দ্র ব্যাংক যে রেগুলেটর যেটা করেছে, যে কুলিং প্যাক নীতি থেকে এখন সরে এসেছে। এখন আসলে অনেক দেরিতে হলেও আমাদের কথা আসলে এটা মানে আমরা যারা ইকোনমিস্ট, আমরা যারা অর্থনীতি নিয়ে আসলে কথা বলি, গবেষণা করি, আমাদের তো প্রজেকশন থাকতে হবে। আমাদের প্রজেকশন 90% প্রজেকশন কিন্তু সত্য হয়ে যায় যে হোয়াট উইল বি হ্যাপেন্ড ইন ফিউচার, বেসড অন দিস পলিসি। তো সুতরাং এইগুলো কিন্তু হয়েছে এবং যাতে করে দেখা গেছে যে ডলার সংকটও ইতিমধ্যে ব্যাংকগুলো ফেস করেছে। ব্যাংকগুলোর যে নষ্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সও কিন্তু 28% মানে 2024-25 অর্থ বছরের 28% ব্যালেন্স কমে গেছে নষ্ট অ্যাকাউন্টের। তাহলে কেন? এটা হচ্ছে যে আমদানি দায় ছিল, পূর্বের আমদানি দায় পরিশোধ করার জন্য। জনাব মাজিদুল, অনেকগুলো বিষয় উঠে এসছে, আমার আরো আলোচনা করব আমরা। তার আগে এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী অপেক্ষা করছেন, আমরা একটু সরাসরি সংযুক্ত হতে চাই সেখানে, অল্প একটু সময়ের জন্য আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন ICCB-তে বাংলাদেশের একটা বড় প্রদর্শনী, অর্থাৎ গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের একটা প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হচ্ছে, গ্যাপ এক্সপো 2025। আমরা সরাসরি সেখানকার খবর জানতে চাই, যেখানে বাণিজ্য উপদেষ্টা উদ্বোধন করেছেন। মৌ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। মৌ, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য উপদেষ্টা আসলে কি জানালেন সেটা একটু আমাদেরকে জানাবেন, এবং একই সঙ্গে এখানের আয়োজনটা কেমন দেখছেন, অংশগ্রহণকারীরা কি বলছেন আমাদেরকে বলবেন। ধন্যবাদ বাবু। আমরা সকাল থেকে এখানে রয়েছি ICCB-তে এবং একটু আগে কিন্তু বাণিজ্য উপদেষ্টা এই এক্সপোর্টটি আসলে উদ্বোধন করে গেছেন এবং তিনি বলেছেন গার্মেন্টস খাত অনেক বড় খাত, যেটি নানা প্রতিবন্ধকতার পরেও কিন্তু অনেক অগ্রগতির যাত্রায় এগিয়ে গেছে এবং বাণিজ্য মন্ত্রণালয় গার্মেন্টস খাতকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু প্রচণ্ডভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি শত শত প্রতিষ্ঠানকে একত্রিত করে বলেও মন্তব্য করেন তিনি, এবং এখানে বিনিয়োগের জায়গাও যে অনেকটা সেটার বিষয়ে গর্ববোধ করে তিনি বলেন যে এখানকার যে এক্সপোটা হয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক মানের এক্সপোর মতোই হয়েছে। এবং এখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু জানাতে চাই, যে এখানে 3 দিন ব্যাপী এই আয়োজন 11 জানুয়ারি পর্যন্ত চলবে। ICCB-র 8টি হল জুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে 25টি দেশের 500টি প্রদর্শক, এবং প্রদর্শনীতে যারা এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন, সেই উদ্যোক্তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে এইখানে আসার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের অর্ডার নিতে পারেন এবং ক্রেতাদের আসলে মন মতো ব্যবসায়িক যে ক্রেতারা আছেন তাদের জন্য কিন্তু তারা সেই মন মতো কিন্তু পণ্য সরবরাহ করতে পারেন, এবং ব্যবসায়িক দর্শকদের জন্য কিন্তু এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এবং 3 দিন ধরে যেই ব্যবসায়িক প্রদর্শনীটি চলবে, সেই ব্যবসায়িক প্রদর্শনীতে যেহেতু 500টি প্রদর্শক এসেছেন, 500টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, সেই জায়গা থেকে আসলে ব্যবসায়ীরাও বলছেন যে তাদের জন্য অনেকটা দেখে শুনে যাচাই বাছাই করে পণ্য কেনা বা পণ্যের মান সম্পর্কে জানা সম্পর্কে সুবিধা হবে। এবং এখানে বাণিজ্য উপদেষ্টা আরেকটি কথা বলেন যে এইসব এক্সপোর মাধ্যমে কিন্তু
গার্মেন্টস পণ্য রপ্তানিরও কিন্তু সুযোগ রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে এই পণ্যগুলো আমদানি করা হয় সেটি আসলে কমবে এবং আমরা দেশের পণ্য কিন্তু দেশে উৎপাদন করতে পারবো। এখানে যারা যারা পণ্য নিয়ে এসেছেন তারা সবাই আসলে নিজের চেষ্টা মতো সাধ্যমতো আর কি চেষ্টা করছেন যে যেন ব্যবসায়িক যে ক্রেতারা আসবেন তাদেরকে যেন সঠিক পণ্যটি মান যাচাই করে তারা পণ্যটি দেখাতে পারেন এবং তারা অর্ডার নিয়ে কিন্তু পণ্যটি এখন পর্যন্তও কেনা যাবে এবং পরবর্তীতে কিন্তু অর্ডারের মাধ্যমেও পণ্যগুলো আসলে নির্বাচন করে যার যার পছন্দ মতো তারা কিনতে পারবেন। এবং গার্মেন্টস খাতের যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন পণ্য আসলে দেশে পাওয়া যায় না, সেই পণ্যগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে থাকবে ব্যবসায়িক যারা আছেন এই প্রদর্শনীর মাধ্যমে তারা একত্রিত হতে পারবেন এবং একত্রিত যেই যত পণ্য দরকার অ্যাক্সেসরিজ এবং পণ্য উৎপাদন থেকে শুরু করে যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সেই পণ্যগুলো কিন্তু এখানে পাওয়া যাবে এবং এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এবং এখানে 11 জানুয়ারি পর্যন্ত কিন্তু সকাল 11টা থেকে 7টা পর্যন্ত কিন্তু এই এক্সপো সবার জন্য উন্মুক্ত থাকবে। মো, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি সময়ের সাথে এটি আরও জমজমাট হয়ে উঠবে। দর্শক, আমরা যুক্ত ছিলাম, আমাদের সহকর্মী মৌ জানাচ্ছিলেন আইসিসিবি থেকে গ্যাপ এক্সপো 2025-এর সবশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাজিদ যুক্ত রয়েছেন ব্যাংক ও আর্থিক খাতের বিশ্লেষক। আমরা কথা বলছিলাম ডলারের বাজার ও স্থিতিশীলতা নিয়ে। আমাদের সঙ্গে মাজিদুল হক রয়েছেন অর্থনীতি ও ব্যাংক খাতের বিশ্লেষক। আরও একবার স্বাগত জানাচ্ছি মাজিদুল হক আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে এখন যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছেন 123 টাকায় কেনার কথা বলেছেন ব্যাংকগুলোকে, কিন্তু সেটি বাস্তবতায় আসলে মাঠ পর্যায়ে মানা যাচ্ছে না। তাদেরকেও তো আমদানি দায় মেটাতে গিয়ে তাদেরকে আসলে বাড়তি দামে ডলারটা কিনতে হচ্ছে, তখন এলসি যারা খুলছেন আমদানিকারকদের আবার বাড়তি পরিশোধ করতে হচ্ছেন। সব মিলিয়ে এই বাড়তিটা কেন হচ্ছে সেই জায়গাটি নিয়ে একটু বলবেন কিনা? জি ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমার তো ব্যাংকগুলো তো ডলার ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিল এবং বিগত 5 মাসে 28% নষ্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু কমে গেছে। আচ্ছা, তাহলে ব্যাংকগুলো যেটা বাধ্য হচ্ছে যে বেশি দামে ডলার কিনতে বাধ্য হচ্ছে, কারণ কেন্দ্র ব্যাংক তো একদিকে নির্দেশনা দিচ্ছে যে এলসি দায়গুলো পরিশোধ করার জন্য, তারপর বিদেশি ঋণের কিছু চাপ আছে। ডিসেম্বর মাস আসলে এই ঋণ পরিশোধের চাপটা কিন্তু বেড়ে যায়, প্রত্যেক বছর এই ঋণ পরিশোধের চাপটা ডিসেম্বর মাসে বেড়ে যায়। এখন বিষয়টা হলো যে তারা তো এখন বাণিজ্যিক ব্যাংকের হট টু সিচুয়েশনে পড়ে গেছে, কারণ বাণিজ্যিক মানে আগে তো কেন্দ্র ব্যাংক থেকে তারা ডলার পেত, কেন্দ্র ব্যাংক ডলার বিক্রি করতো, কিন্তু এখন কেন্দ্র ব্যাংক ডলার কিনছে। এটা একটা কারণ। তার কারণ হচ্ছে যে ডলার উঠায় নিচ্ছে, তার কারণ হচ্ছে যে আইএমএফ এর যে ঋণ কর্মসূচি রয়েছে, আইএমএফ এর ঋণ কর্মসূচিতে বলাই আছে যে আমার 2026-এর মার্চ পর্যন্ত, 2026-এর জুন পর্যন্ত কত হওয়া লাগবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা, আমার এবছর 2025-এর মার্চ পর্যন্ত কত হওয়া লাগবে, এই আইএমএফ এর কিন্তু একটা ফ্রেম রয়েছে। তাহলে আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে বৈদেশিক মুদ্রার মজুদ, এই রিজার্ভ যে বিষয়টা, সেই বিষয়টা আইএমএফ এর কমপ্লায়েন্স মেনটেন করতে হবে কেন্দ্র ব্যাংকে। তাহলে কেন্দ্র ব্যাংক কিন্তু মানে আমি বলবো যে দ্বৈত চ্যালেঞ্জিং এর ভিতরে আছে। একটা হচ্ছে আইএমএফ এর প্রেসার, আর একটা হচ্ছে যে দেশীয় মুদ্রাবাজার, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, দুইটার ভিতরে পড়ছে। এখন 23 টাকায় যে কেন্দ্র ব্যাংক এটা করে দিচ্ছে এবং এটা তো রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে, এক্সপোর্ট আর্নিংসও বাড়ছে, দুইটার ইনফ্লো বাড়ছে, আমার কথা এক কথা। কিন্তু এটার সাথে আমার যেটা করতে হবে, এবং বলা হচ্ছে যে বিশ্বব্যাংক, এডিপি, আইএমএফ যে সামনে $3 বিলিয়ন ঋণ দিবে, সেই ঋণ আমার মজুদটাকে আমাকে আরো বাড়িয়ে দিবে। কিন্তু আমাদের এক্সপার্ট লেভেল থেকে একটা কথা আসলে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রবাসীদের পাঠানো প্রেরিত রেমিটেন্স কতটুকুনি টেকসই এবং রপ্তানি বাজার কতটুকুনি টেকসই, এটার উপরেই কিন্তু আমরা নির্ভর করছি, তাই না? সামনের দিকে ডলার সংকট কাটানোর জন্য, ডলার বাজারকে স্থিতিশীল রাখার জন্য এই দুইটা খাতকেই আমরা কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছি অনেক বছর ধরে। কিন্তু আমি বলবো যে এই দুইটা খাত তো টেকসই নয়। এই দুইটা খাতের উপরে ডিপেন্ডেন্ট করলে আমার বৈদেশিক মুদ্রার মজুদ আমি ধরে রাখতে পারবো না, কারণ
যেটা আমি IMF বিশ্বব্যাংক থেকে লোন নিচ্ছি, সেই আবার লোনের রিপেমেন্ট করতে হচ্ছে ডিসেম্বর মাসে, সামনে বছর করতে হচ্ছে। যেটাই আমি লোন নিচ্ছি, আমার বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি কিন্তু বেড়ে যাচ্ছে দিনে দিনে। তাহলে আমার বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি বেড়ে যাচ্ছে, তাহলে আমি বৈদেশিক সহায়তা নিয়ে কিন্তু আমি এগুলো ফিল আপ করতে হচ্ছে। কিন্তু আমি যে ডলারের যে চ্যানেলিং, ডলার যে চ্যানেল, ডলার আয়, সেই আয়টা যে প্রবাসীদের বাজার কি আমি ঠিক রাখতে পেরেছি? না। তো অনেক প্রবাসী বাজার কিন্তু অস্থিতিশীল, অনেক প্রবাসী বাজার 10 বছরে 5টা বাজার বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ প্রবাসীদের জন্য যে বাজার, সেই বাজারগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে 2 বছর বা 3 বছর ধরে বা 1 বছর ধরে যত প্রবাসী শ্রমিক গেছে, সেটা কিন্তু 97% 10টা দেশে গেছে। 97% প্রবাসীরা 10টা দেশে গেছে। তাহলে প্রবাসী বাজারও সংকুচিত হয়ে যাচ্ছে। আমি রপ্তানি আইনে অনেক গর্ব করছি এখন, তাই না? আমার রেগুলেটর অনেক গর্ব করছে, কিন্তু আমি সামনের দিনে তো রপ্তানি বাজার টেকসই দেখছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমি কি শ্রমিকের মান উন্নয়ন করতে পেরেছি? আমি কি ইউরোপের যে বাজারটা, এই বাজারটাকে আমি ধরে রাখতে পারবো? কারণ আমার তো শ্রমিক অসন্তোষ চলছে আমার দেশে। সুতরাং মাজেদুল হক, আমরা শেষ করতে চাই, একেবারে শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে, যে মোটা দাগে যদি এক কথায় বলা যায়, জি, ডলারের বাজারকে স্থিতিশীল রাখার জন্য ডলারের বিনিময় হারটা বাজারের উপরে ছেড়ে দিন। আর একটা বিষয় হলো যে প্রবাসী বাজারকে এক্সপ্যান্ড করার চিন্তা করি, রপ্তানি পণ্য এবং রপ্তানি বাজারকে আমরা বৈচিত্র্য আনি সামনের দিনে, তাহলে আমার ডলার সংকট কাটার সম্ভাবনা রয়ে যাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাই মাজেদুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে পাবো, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ মাজেদুল হক। দর্শক, আমরা কথা বলছিলাম ডলারের বাজার স্থিতিশীলতা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংক ও আর্থিক খাতের একজন বিশ্লেষক। আমরা বিজনেস আওয়ার্ডের সময় হয়েছে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ার্ডে, সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে আমাদের সহকর্মী নাজমুল হুদা জানাবেন নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। আমরা যুক্ত হতে চাই নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শীতকালীন সময়ে আমরা দেখেছি ক্রেতাদের এখনও বড় অভিযোগ চালের বাজার নিয়ে। চালের দাম বাড়ার পেছনে আসলে কি কারণ বলছেন? জি নাজমুল। বাবু কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারে এবং বাস স্ট্যান্ড এলাকায়। আমরা দেখেছি যে এই যে নতুন যে ধান উঠেছে, সে ধানও কিন্তু আপনার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু ধান সংগ্রহ করেছে। আর বিশেষ করে দায়ী করছে যে এখন কিন্তু প্রতি কেজি নাদির চাল এবং মিনিকেট চাল কিন্তু 10 টাকা কেজিতে বেড়েছে। এবং আমরা যদি দেখাই যে প্রতিটা আটা যে মোটা চাল, সেটা কিন্তু এখন 8 টাকা পার কেজিতে বেড়েছে। এবং গত 2 সপ্তাহ আগেও কিন্তু চালের দাম 3 টাকা 4 টাকা বেড়েছে। গত এই সপ্তাহে কিন্তু এখন হু করে কিন্তু চালের দাম বেড়েছে এবং চালের বাজার কোনো মতেই আসলে মনিটরিং হচ্ছে না, যার ফলে আসলে চালের দাম এভাবেই আসলে বাড়তে শুরু করেছে। এবং ক্রেতারাও কিন্তু আসলে বলেছে, এখানকার যারা চাল কিনতে এসেছেন এবং খুচরা বাজারে যারা চাল কিনতে এসেছে, তারা বলছে যে বড় সিন্ডিকেটের আসলে দায়ী করেছেন এখানকার যারা চাল যারা কিনছেন তারা। এবং যারা দোকানদার তারাও আসলে বলছে যে মুকামে ধান দাম বেড়েছে, যার ফলে আসলে ধানের দামও আসলে বেড়েছে, এই কথাই আসলে বলছে। এবং এই যে অন্য যেসব নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সবই কিন্তু আসলে দাম আস্তে আস্তে একটু বাড়ছে। কিন্তু সবজির বাজারে তুলনামূলক কমলেও কিন্তু চালের বাজারে কিন্তু এখন আগুন। প্রতি কেজি চাল যদি 8 টাকা 10 টাকা কেজিতেই বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষ আসলে কী করবে? এবং বলা হচ্ছে যে প্রতি বস্তায় কিন্তু বলছে 300 থেকে কোনো 400 টাকা বেড়েছে 25 কেজির বস্তায়। এবং যে চাল আগে 60-65 টাকা ছিল, সেইটা কিন্তু এখন 72 টাকা হয়েছে। এবং যেটা 70 টাকা ছিল, সেটা এখন 80-82 টাকা বিক্রি করা হচ্ছে যে চাল। এবং চালের বাজার কোনোভাবে আসলে নিয়ন্ত্রণে আসতেছে না। এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা বলছে যে ভোক্তা অধিদপ্তর যদি চালের বাজার ঠিকমতো মনিটরিং করত, তাহলে হয়তো চালের বাজার স্বাভাবিক হয়ে আসতো। এবং স্থানীয় প্রশাসনকেও দায়ী করছে, তারা যদি বাজার ঠিকমতো মনিটরিং করতো, তাহলে চালের বাজার এতটা বাড়তো না। আর নিম্ন আয়ের মানুষ তারা আসলে বলছে যে চালটা তারা বেশি খায়, কিন্তু বিশেষ করে চালের বাজারে কিন্তু অস্থিরতায় আসলে সাধারণ যারা মানুষ তারা আসলে
বিপদে রয়েছে। যে নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী নাজমুল হুদা সাভার থেকে চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কিন্তু লেনদেনের পরিস্থিতি একেবারেই সবগুলো সূচকের আমরা দেখেছি যে নিম্নমুখী প্রবণতা, অর্থাৎ সবগুলো সূচকের পতন হয়েছে এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ। আমরা যদি লেনদেনের সবশেষ চিত্র একটু দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে, ডিএসসিএক্স ইন্ডেক্স প্রধান সূচক এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি 9 পয়েন্ট কমেছে, 9 পয়েন্ট কমে 5181 পয়েন্ট অবস্থান করছে। সরিয়া সূচক যেটি রয়েছে সেটিও কিন্তু 2 পয়েন্ট কমেছে, কমে অবস্থান করছে 1156 পয়েন্টে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটি 4 পয়েন্ট কমেছে, 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1918 পয়েন্টে। সব মিলিয়ে আমরা যেটি লক্ষ্য করছি যে আজকে কিন্তু সবগুলো সূচকের পতনের পাশাপাশি লেনদেনেও ভাটা। এখন পর্যন্ত 200 কোটি টাকা লেনদেনও কিন্তু হয়নি, 199 কোটি 91 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 126টি এখন পর্যন্ত দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে, 190টির দর কমেছে, আর অপরিবর্তিত আছে 77টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সব মিলিয়ে আমরা দেখেছি নতুন বছরের এই জানুয়ারি জুড়ে আমরা এখন পর্যন্ত কিন্তু বাজারকে খুব বেশি চাঙ্গা হতে দেখিনি, লেনদেন 500 কোটি টাকা ছাড়াতে দেখিনি। মোটা দাগে বাজারে এক ধরনের আস্থাহীনতা এখনও বিচার করছে। তো এই ছিল পুঁজিবাজারের আজকের পরিস্থিতি। আমরা এবারে মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। সোনালী ব্যাংকের সূত্র ধরে প্রধান মুদ্রা বিনিময় মূল্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডলারের বাজার খোলা বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে, অনেকটা বাড়তি। মার্কিন ডলার 121 টাকায় আনুষ্ঠানিকভাবে কিনে 122 টাকায় বিক্রি করছে সোনালী ব্যাংক, এবং ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে 33 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য আজকের। আমরা এবারে স্বর্ণের দাম দেখে নেব আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, সেখানে আমরা লক্ষ্য করছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণের দাম এখন ভরি প্রতি 1,38,000 টাকা। অন্যদিকে 21 ক্যারেটের স্বর্ণ 1,32,000 টাকা প্রতি ভরির দাম। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,13,000 টাকার কিছু বেশি। সনাতন স্বর্ণের দাম পড়বে 92,869 টাকা, অর্থাৎ প্রায় 93,000 টাকা। 500 গ্রাম প্রতি দর দেখানো হয়েছে। এবারে রূপার দাম অপরিবর্তিতই রয়েছে অনেকদিন ধরে, মাঝে একবার শুধু সমন্বয় করা হয়েছিল। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপার দাম এখন 2500 টাকার কিছু বেশি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2449 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2100 টাকা প্রতি ভরি। অন্যদিকে সনাতন যে রূপা রয়েছে সেটিও 1,500 টাকার কিছু বেশি, 1586 টাকা ভরি প্রতি দাম। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ার্ডে সময় হলো আরও একটা বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ার্ডের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। দেশের চালের বাজার অস্থির করে তুলছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলার ও ব্যবসায়ীদের। তারা বলছেন বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে। তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। সংকট নিরসনে মজুত খতিয়ে দেয়া এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম চাল উৎপাদনকারী কেন্দ্র কুষ্টিয়ার খাজানগর, যেখানে আছে প্রায় 600 চাল কল। চাল উৎপাদনে তাদের নির্ভর করতে হয় যশোর, নওগাঁ, বগুড়া সহ দেশের অন্যান্য জেলার ধানের বাজারের ওপর। যশোর ও নওগাঁর ধান চাষিরা বলছেন ধানের বাজার ঊর্ধ্বমুখী হলেও কৃষকদের ঘরে এখন ধান নেই। বাজার থেকে ধান সংগ্রহ করে মজুত করছে বড় বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমরা তো কৃষক, সিজনের সময় আমরা দাম সঠিক পাচ্ছি না। যারা কর্পোরেট যারা মিলার আছে তারা মার্কেট থেকে অনেক আগেই প্রচুর পরিমাণে ধান কিনে ওরা মজুত করে ফেলে। যাকে নাকি 5,000 কোটি টাকা লোন দিতেছে সরকার, তাদের কাছে যাই কথা বললে পরে মানা। আমার লোনই দিচ্ছে 3 টাকা, আমার ঘরের ধানই আছে 2-5 টাকার, আমি কালো বাজার এলাম কিভাবে ভাই? কল
মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে কম দামে ধান কিনে অনেক বেশি দামে চাল বিক্রি করছে। এখন যারা কর্পোরেট আসছে তারা যেমন দেখা গেল যে তাদের যে কথাটা বললাম যে 1400 টাকা তাদের ধান কিনা ছিল, ওই 1400 টাকার পর তার ধানেই তারা এখন এখানে কাশিং করবে। অভিযোগের সত্যতাও মিলেছে বাজারে। দেখা গেছে স্থানীয় মিলাররা যে চাল 75 থেকে 76 টাকা কেজি দরে বিক্রি করছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একই মানের চাল 85 থেকে 90 টাকায় বিক্রি করছে। যারা কর্পোরেট ধানের চালের ব্যবসা করছে তারা ধরেন সারা বাংলাদেশের ম্যানেজার আছে, তারা সব জাতীয় ধানটা তারা ক্রয় করছে, যে কোনো দামে তারা ধান নিয়ে যাচ্ছে এবং তাদের চালের রেটটাও বেশি থাকে। খাজানগরের চাউল ধরেন এখন কিনা হচ্ছে 75 থেকে 77 প্রতি কেজি, আর ব্র্যান্ডের ওইগুলো ধরেন 90 টাকা। খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে জোর দিলেন চাল আমদানির ওপর। বাইরের দেশ থেকে প্রচুর আমদানি করতে হবে, প্রচুর আমদানি করলে পরে যে কোনো জিনিসের যদি আমদানি বেশি থাকে অটোমেটিকই দাম কমে যায়। ওই দেশের থেকে যখন আমদানি হচ্ছে ওই দেশের চাউলের দাম এই দেশের চাউলের থেকে মিনিমাম 5-6 টাকা কমে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দেশের চালের দাম কিছুটা কমবে। এদিকে অভিযোগ অস্বীকার করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। না, এটা একবারে ঠিক না, এটা কথার কথা, তাছাড়া কিছু না। যতগুলো কোম্পানি কর্পোরেট হাউস যারা ব্র্যান্ডিং করে তারা মাত্র 6% কিন্তু ট্রানজাকশন করে, আর বাকি কিন্তু এই খোলা বস্তা বা এই বড় বস্তাতে বিক্রি হয়। সো এখানে তারা একটা বেরিয়ে যাওয়ার জন্য এই ধান্দাটা করে। 15 দিনের বেশি ইনভেন্টরি কিন্তু কোনো অবস্থায় ধান কিনে রাখা যায় না। মিলার, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ধান চালের কতটা মজুদ আছে তা নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বন্দর বাণিজ্যের খবর। আমদানির পরও চট্টগ্রামে চালবাজিতে অস্থির চালের বাজার। সংকটের অজুহাতে কর্পোরেট ব্যবসায়ী ও উত্তরবঙ্গের চালের মোকামদারদের কারসাজিতে কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে মোটা সিদ্ধ সহ সরু চালের। তাই টিসিবির দিকে ঝুঁকছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ ক্যাবের। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলি। চালের কোনো কমতি নেই, নানা নামে বস্তায় বস্তায় চাল আসছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালে ভরে গেছে বাজার, আমদানি চালও ঢুকেছে বাজারে। পাইকাররা বলছেন চাল ব্যবসা ও কর্পোরেটের দখলে যাওয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না চালের দাম। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। কর্পোরেট যেগুলা আছে বাংলাদেশের মধ্যে কোম্পানি আছে, ওগুলো আসার পর থেকে মোটামুটি চাউলের বাজারটা একটু অস্থিতিশীল। সারা বছর যাতে ওনারা বিক্রি করতে পারে ওই হিসাবে একটা টার্গেট নিয়ে ওনারা মার্কেটে নামে। চাল পাইকাররা বলছেন উত্তরবঙ্গে চালের উপর অনেকটা নির্ভর চট্টগ্রাম। এই সুযোগে চাল মোকামদারদের চালবাজিতে হু হু করে বাড়ছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। কর্পোরেট গ্রুপ যারা আগে মনে করেন ইন্ডাস্ট্রি করতো তারা চাউলের ভিতরে আছে, তো তারা চাউলের ভিতরে থাকলে চাউলটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে গেছে। ক্রেতারা বলছেন 1 কেজি চাল কিনতে লাগে 65 থেকে 80 টাকা। আরো ভালো মানের নিতে গেলেই 90 টাকার নিচে নেই বাজারে। কাটারি চাল লই গেছি 3500 টাকা বস্তা, আজকে বলতেছে যে 4100 টাকা। সামনে চাউলগুলো মনে করেন 500 টাকা দিয়ে নিছি, এখন বর্তমানে মনে করেন 3000 টাকা 250 টাকা এরকম 2500 টাকা হয়ে যেতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ক্যাব প্রতিনিধিদের। ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন কর্পোরেট গ্রুপ চালের বাজারে ধান চালের বাজারে অস্থিরতা তৈরি করছে, সেই বিষয়টি ঠেকানোর জন্য মজুদ যে আইন ধান চালের সেগুলা কোনো জায়গায় ঘাটতি আছে কিনা, অথবা যদি ঘাটতি না থাকে সেটা যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ হয়। এই দিকে বাজারে চালের দাম বেশি হওয়ায় টিসিবির 30 টাকা কেজিতে বিক্রি করা চালের দিকে ঝুঁকছে নিম্ন মধ্য আয়ের মানুষরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। কমে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি, পাল্লা দিয়ে বেড়েছে ব্যয় ও কর। এমন বাস্তবতায় ব্রিটিশ কোম্পানিগুলো নানামুখী চাপের মধ্যে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আগামী 3 মাসের মধ্যে পণ্য ও পরিষেবার দাম বাড়াবে অর্ধেকের বেশি ব্রিটিশ কোম্পানি। ব্রিটিশ চেম্বার অব কমার্সের এক জরিপের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। ব্রিটিশ কোম্পানিগুলো জানিয়েছে উৎপাদন ও পরিচালন খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কর্মী নিয়োগ, বীমা প্রিমিয়াম ও ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো চাপে কোম্পানিগুলো পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে।
দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর জেরে সাধারণ মানুষের ব্যয়ের ওপর প্রভাব পড়বে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।